হেই এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা খুব বেশি রোমান্টিক ড্রামা, যেখানে আমাদের মেন লিড আমাদের ফিমেল লিডকে নিজের কন্ট্রাক্টের গার্লফ্রেন্ড বানায়। কিন্তু তার ইন্টেনশন শুধু তাকে নিজের করে রাখার ছিল। তবে গল্পটা এতটাই সহজ নয়, কারণ আমাদের মেন লিডের ইমেজ খুব একটা ভালো ছিল না। দুনিয়ার চোখে সে ছিল ডেঞ্জারাস একজন মানুষ, আর তার পাস্ট মানুষকে ভয় পাইয়ে দিত। আমাদের ফিমেল লিডও তার পাস্টের কারণে তাকে খুব ভয় পেত, কিন্তু কিছু কারণে সে তার কন্ট্রাক্টেড গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। তো শেষে যা হয় এটা বলার মতো নয়। তো চলো, গল্পের শুরু হয় আমাদের ফিমেল লিড লি সিংকে দিয়ে, যাকে মিস্টার লি তার প্রাইভেট পার্টিতে একটি পেইড গার্লফ্রেন্ড হিসেবে রেখেছিল। লি সিং এই পার্টিতে যেতে চাইছিল না, কিন্তু তার দাদির অবস্থা খুবই খারাপ ছিল এবং তার অপারেশনের জন্য 8 মিলিয়ন টাকার দরকার ছিল। তার দাদির কথা ভেবে লি সিং তার গার্লফ্রেন্ডের সাথে সেই পার্টিতে চলে যায়। এইদিকে আমরা লাও সংকে দেখি, যাকে দেখলে সবার মুখে ভয়ের একটি ছাপ পড়ে যায়, কারণ সে ইউনিভার্সিটির খুব বড় বলির মধ্যে একজন ছিল। তার সম্পর্কে এমন গুজব ছিল যে সে অন্যদের কষ্ট দিতে পছন্দ করে, সে কারো ওপর দয়া দেখায় না এবং খুবই নির্মম। 2 বছর পর সে আবার ফিরে এসেছে। পার্টিতে লাও সং আসতে সবাই ভাবতে থাকে আজ নিশ্চয়ই কারো না কারো বিপদ হবে। এদিকে আমরা দেখি লি ইচ্ছা করে লি সিংকে ছুতে থাকে, যাতে সবাইকে দেখাতে পারে যে ইউনিভার্সিটির সবচেয়ে বুদ্ধিমান এবং সুন্দর মেয়ে তার গার্লফ্রেন্ড। কিন্তু লি সিং এর এটা একদমই ভালো লাগে না। সে দূরে সরে গিয়ে তাকে ছুতে মানা করে। লি সিং এর এই অস্বীকার লির সহ্য হয় না। সে অপমানিত হয়ে বলে যে তুমি এমন একটা প্ল্যাটফর্মে আছো যেখানে তোমাকে যে কেউ ভাড়া করতে পারে, আর তুমি আমার সামনে নির্দোষ সাজার অভিনয় করছো। আমার কথা শোনো, আমি তোমাকে ডাবল টাকা দেব। এদিকে আমরা দেখি লাও সংকে, যে এই সময় লি সিংকে লির সাথে দেখে খুব রেগে যায়। তার মুখে স্পষ্ট ঈর্ষা দেখা যাচ্ছিল। সে পুল খেলতে চেষ্টা করছিল, কিন্তু তার পুরো মনোযোগ ছিল লি সিং এর দিকে। এদিকে লি সিং কাছে গিয়ে বলে, যদি তুমি আমাকে নিজের হাতে ওয়াইন খাওয়াও তাহলে আমি তোমাকে ডাবল পেমেন্ট দেব। লি সিং তার দাদের কথা ভেবে ওয়াইন খেতে শুরু করে, কিন্তু তখনই লি হঠাৎ তার কাছে চলে আসে এবং তার কোমর ছোঁয়ার চেষ্টা করে। এতে লি সিং খুব অস্বস্তি বোধ করে এবং ভয় পেয়ে যায়। তার হাত থেকে ওয়াইনের গ্লাস পড়ে যায় এবং সে লিকে দূরে সরিয়ে দেয়। কিন্তু এই সময় আরেকজন ছিল, যে লি সিং এর থেকেও বেশি রেগে গিয়েছিল। লাও সং এর মুখে তার রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তার বন্ধু বুঝতে পারে যে সে কিছু একটা করতে যাচ্ছে। পরের মুহূর্তে লাও সং রেগে গিয়ে লিকে মারতে শুরু করে। লি মাটিতে পড়ে যায়, আর লাও সং তাকে বলে, পরের বার যদি তোমাকে লিং সিং এর কাছে দেখি তাহলে তোমাকে বাঁচতে দেব না। লাও সংকে এত রেগে যেতে দেখে লি সিংও ভয় পেয়ে যায়। তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর লাও সং তার হাত ধরে সবার সামনে থেকে তাকে নিয়ে চলে যায়। সে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং দেওয়ালের সাথে ঠেকিয়ে তার কাছে এসে বলে, লি একজন খারাপ মানুষ। লি সিং ধীরে বলে, আমি জানি। তখন লাও সং তার গালে হাত রেখে বলে, যদি তোমার টাকার জন্য কারো গার্লফ্রেন্ড হতেই হয় তাহলে আমার গার্লফ্রেন্ড হও, আমি তোমাকে টাকা দেব। লি সিং রেগে তার হাত সরিয়ে দেয় এবং বলে, তোমার গার্লফ্রেন্ড হতে আমার কোনো আগ্রহ নেই। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি। ইউনিভার্সিটির সময় লি সিং নিজের চোখের সামনে একটি মেয়েকে মরতে দেখেছিল, আর সেই সময় সেখানে লাও সংও ছিল। তখন সবারই মনে হয়েছিল ওই ঘটনার পেছনে লাও সংয়ের হাত আছে। তখন থেকে লি সিং তার প্রতি ভয় পায়। বর্তমানে ফিরে এসে লি সিং ভাবে, লাও সং কারো জীবনে মূল্য দেয় না, তার কাছে আমার কী বা মূল্য হবে। তাই সে তাকে বলে, আমাকে মাফ করো, আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না। এবং সে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজ পড়ে সে ফিরে তাকায়, কিন্তু লাও সং তখন সেখানে থাকে না। বাড়ি গিয়ে সে দেখে কেউ তাকে 30 দিনের জন্য বুক করেছে। এই মেসেজটাই সে পেয়েছিল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার দরকারটা কি? ওই ব্যক্তি বলে, আমার কোনো বিশেষ দরকার নেই, আমি শুধু একটি নর্মাল গার্লফ্রেন্ড চাই। আর বলে, তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে কখনোই আঘাত করব না। এখন রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। এরপর সে আর কোনো মেসেজ করে না। লি সিং ভাবে 30 দিনে সে 8 মিলিয়ন টাকা পেয়ে যাবে, আর এতে তার দাদির অপারেশনও হয়ে যাবে। পরের দিন সে ইউনিভার্সিটিতে যায়। সেখানে সে দেখে তার মার্কস খুব কম এসেছে, কারণ দাদির যত্ন নেওয়া আর পার্ট টাইম কাজের কারণে সে পড়াশোনা করতে পারেনি। তার বন্ধু বলে, আগে তোমার রেজাল্ট খুব ভালো ছিল, তুমি স্কলারশিপও পেতে। তখন লি সিং একটি চড়ুই পাখিকে দেখে বলে, যে উড়তে পারে না এবং মাটিতে পড়ে যায়। সে ভাবে, দুর্বল ডানা নিয়ে কেউ বেশিক্ষণ আকাশে উঠতে পারে না। তখন তার বন্ধু বলে, প্রিন্সিপাল তোমাকে ডেকেছেন। সে প্রিন্সিপালের রুমে যায়, কিন্তু প্রিন্সিপাল তাকে অপমান করে এবং আগের রাতে ছবি দেখে জিজ্ঞাসা করে সে কি ধরনের কাজ করে। বাইরে কিছু স্টুডেন্টও তাকে নিয়ে হাসাহাসি করে। লি সিং সবার সামনে অপমানিত হয়। প্রিন্সিপাল তাকে বলে, তুমি এত গরিব হয়ে এমন রিচ পার্টিতে কি করছিলে? ঠিক তখনই লাও সং সেখানে আসে। প্রিন্সিপাল তাকে দেখে সম্মান দেখায়। লাও সং বলে, ওই ছবিতে যে ছেলেটা আছে সে আমি। সে বলে, গত রাতে আমি বেশি মদ খেয়েছিলাম, তাই লি সিংকে সাহায্যের জন্য ডেকেছিলাম। এটা শুনে প্রিন্সিপাল লি সিংকে ছেড়ে দেয়। লি সিং চলে যাচ্ছিল,
তখন লাও সং তাকে থামিয়ে বলে, আমার একজন টিউটর দরকার, তুমি কি আমাকে পড়াতে পারবে? লিসিং ভাবে এমন বিপজ্জনক মানুষের সাথে জড়ানো ঠিক না, তাই সে বলে, আমাকে মাফ করো, আমি পারবো না, আমার দাদির দরকার আছে, এবং চলে যায়। বাইরে এসে তার কাছে হাসপাতাল থেকে ফোন আসে। দাদির অবস্থা শুনে সে খুব ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে যায়। সেখানে গিয়ে জানতে পারে তার দাদির অবস্থা খুব খারাপ এবং আর দেরি করা যাবে না। ডাক্তার তাকে সতর্ক করে বলে, যদি দ্রুত টাকার ব্যবস্থা না করা হয় তাহলে তার দাদিকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। এটা শুনতে লিসিংয়ের চোখ থেকে চোখের পানি পড়তে শুরু করে। তার মুখে শুধু দুঃখ আর অসহায়ত্ব প্রকাশ দেখা যাচ্ছিল। লিসিং বাধ্য হয়ে যায় এবং টাকার জন্যই সেই লোকটি 30 দিনের জন্য গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। ওই লোকটি লিসিংকে মেসেজ করে নিজের বাড়ির ঠিকানা দেয় এবং বলে যে আজ সন্ধ্যায় তুমি নীল রঙের ড্রেস পরে আসবে, কারণ তুমি এতে খুব সুন্দর দেখাও। এই মেসেজটি পড়ে লিসিং পুরোপুরি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, এই মানুষটা আসলে কে? সে আমাকে এত ভালো করে কিভাবে চেনে, এমনকি আমার পছন্দের রঙও জানে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি লিসিং সেই লোকটির দেওয়া ঠিকানায় পৌঁছায়। সে সেই ভিলায় ঢুকে দেখে জায়গাটা পুরোপুরি নির্জন, সেখানে চাঁদের আলো ছাড়া আর কোনো আলোই ছিল না। এটা দেখে তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল এবং সে ভাবতে থাকে সে কি নিজের জীবন বিপদে ফেলে দিয়েছে। সেসব ভাবছিল, ঠিক তখনই সেখানে কারো আসার শব্দ হয়। পেছনে ফিরে দেখে সেখানে লুশিং দাঁড়িয়ে আছে। তাকে সামনে দেখে লিসিং পুরোপুরি অবাক হয়ে যায়। লুশং তার কাছে এসে জিজ্ঞাসা করে, আমাকে দেখে তুমি কি অবাক হয়েছো? লিসিং উত্তর দেয়, একদমই না। এটা শুনে সঙ্গের মুখে একটি হালকা হাসি আসে এবং সে পাশের সোফায় গিয়ে বসে। সং লিসিং এর দিকে তাকিয়ে থাকে, তার চোখ যেন সরছেই না। সে বলে, তুমি এই নীল ড্রেসে খুব সুন্দর লাগছো। অসহায় লিসিং, যে এতদিন সং থেকে দূরে থাকার চেষ্টা করেছিল, ভাগ্য তাকে আবার তার সামনে এনে দাঁড় করায়। সে পুরোপুরি বাধ্য ছিল নিজের দাদির জন্য। এবার সে সঙ্গে আর না বলতে পারে না। লিসিং রাগ আর লজ্জায় ভেঙে পড়ে এবং তার সামনে গিয়ে বলে, তুমি আমার সাথে যা করতে চাও করতে পারো। কিন্তু লুসং তাকে জোর করতে চায় না, সে শুধু তাকে নিজের করে নিতে চায়। তখন লিসিং রাগ করে বলে, তুমি আসলে আমার কাছে কি চাও? লুসং উত্তর দেয়, আমি জানি না আমি তোমার কাছে কি চাই, কিন্তু আমি তোমাকে চাই। আমি শুধু চাই তুমি সবসময় আমার সাথে থাকো। লিসিং বলে, এটা একদমই অসম্ভব। তখন সং বলে, 1 মাস পরে তুমি ঠিক এইভাবে আমার সামনে দাঁড়াবে, কোনো বাধ্যতা ছাড়াই। সেজন্য নিজের ভালোবাসার কথা জানাচ্ছিল। আর লিসিং ভাবছিল, যদি সে 1 মাস তার সাথে থাকতে পারে তাহলে সে তার দাদির জীবন বাঁচাতে পারবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি সং লিসিংকে নিয়ে একটি পার্টিতে যায়। সেখানে সে তার বন্ধুদের সামনে লিসিংকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। এটা দেখে লি খুব হিংসা করে। সং লির সামনে লিসিংয়ের হাত ধরে তাকে ভেতরে নিয়ে যায়। তারপর সে ভদ্রভাবে তাকে একটি চেয়ারে বসায় এবং বলে, তুমি এখানে থাকো, আমি তোমার জন্য ড্রিঙ্কস নিয়ে আসছি। সে চলে যাওয়ার পর লি সুযোগ হয়ে যায়। সেদিকে গিয়ে লি সিংকে বলে, তোমার আমার সাথে সমস্যা ছিল আর তুমি ভাবছো সং ভালো মানুষ। সে তোমাকে যত টাকা দিয়েছে আমি তার দ্বিগুণ দিতে রাজি, তুমি তাকে ছেড়ে আমার কাছে চলে আসো। কিন্তু লি সিং কিছু বলার আগেই সং সেখানে চলে আসে। লির বন্ধু সোংকে দেখে বুঝতে পারে পরিস্থিতি খারাপ হবে, তাই সে লিংকে সেখান থেকে নিয়ে যায়। তারপর সং লি সিং এর কাছে এসে তার হাতে ড্রিঙ্কস দিয়ে তার হাত ধরে। তার কাছে এসে বলে, সে তোমার সাথে কি কথা বলছিল? আমি যে কোনো সময় তোমাকে তার কাছ থেকে নিয়ে যেতে পারি, কিন্তু সে কখনোই তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না, তাই তার থেকে দূরে থাকবে, না হলে আমি রেগে যাব। লি সিং বলে, আমাদের একটা কন্ট্রাক্ট আছে, আমি সব নিয়ম মেনে চলবো। এটা শুনে সং তার চিবুক ধরে তার কাছে আসে এবং তাকে কিস করতে চায়, কিন্তু তখন তার বন্ধু এসে বলে, তুমি কি আমার সাথে একটি গেম খেলবে? লি সিং না করে দেয়। সং বলে, যদি খেলতে চাও খেলতে পারো, তুমি হারলে আমার টাকা ব্যবহার করবে, আর জিতলে সেই টাকা তোমার হবে। এটা বলে সে একটি গুরুত্বপূর্ণ কল ধরতে বাইরে চলে যায়। লিসিং খেলা শুরু করে এবং অবাক করার মতো সে জিতে যায়। এটা দেখে সবাই অবাক হয়। সে ভাবে যদি আর 2 রাউন্ড জিততে পারে তাহলে দাদির অপারেশনের টাকা হয়ে যাবে এবং সং থেকেও মুক্তি পাবে। কিন্তু তখনই সং ফিরে আসে। তার বন্ধু বলে, তোমার এত ট্যালেন্টেড গার্লফ্রেন্ড কোথায় পেলে? সং ইচ্ছে করে বলে, আমি তাকে কারো কাছ থেকে ছিনিয়ে এনেছি। এরপর সং লিসিং এর জেতা কয়েন দেখে খুশি হয়ে যায় এবং বলে, তুমি আজ দারুণ খেলেছো। তার বন্ধু বলে, প্লিজ আমার হয়ে তুমি তার সাথে খেলো। সং রাজি হয়ে যায়, কারণ সে চায় না লিসিং কোনোভাবে তার থেকে দূরে যাক। অন্যদিকে লিসিং জানতোই না যে সঙের বিরুদ্ধে কেউ খেলতে সাহস পায় না। সে খুব বড় প্লেয়ার এবং কখনো হারেনি। অজানা লিসিং তার সাথে খেলতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে সে তার জেতা টাকা সব হারিয়ে ফেলে। সে ভাবে সং ইচ্ছা করে এটা করেছে। সং বলে, আজকের জন্য যথেষ্ট। তারপর সে তার কোমর ধরে বলে, আমার সাথে চলো। লিসিং তার সাথে চলে যায়। এরপর সে জিজ্ঞাসা করে, তুমি কি আমার উপর রেগে আছো? লিসিং বলে, না। সং বলে, তুমি ভালো প্লেয়ার, ভবিষ্যতে তুমি নিশ্চয় 8 মিলিয়ন জিতবে।
এটা শুনে লিসিং বুঝে যায় সোং সব জেনে ইচ্ছা করে করেছে, কারণ সে জানতো টাকা পেলেই সে চলে যাবে। এরপর সোং জিজ্ঞাসা করে, তুমি কি সাঁতার কাটতে চাও? লিসিং বলে, আমি সাঁতার জানি না। তখন সোং পানিতে ঝাঁপ দেয় এবং হঠাৎ তাকে তুলে নেয়। লিসিং ভয় পেয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সোং হাসতে থাকে এবং বলে, আমাকে শক্ত করে ধরো। সে ইচ্ছে করে তাকে একটু ভয় দেখায় যাতে সে তার শক্ত করে জড়িয়ে ধরে। তারপর সে তাকে নিজের আরও কাছে টেনে নেয় এবং হঠাৎ করে তাকে কিস করে। এই হঠাৎ কিসে লিসিং অবাক হয়ে যায়। তারপর সোং তাকে কোলে তুলে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি সোং তাকে নিয়ে একটি ফাইট দেখতে চায়, কিন্তু সেই জায়গাটা লিসিং এর একদমই ভালো লাগে না। সে কাউকে এত নিষ্ঠুরভাবে মার খেতে দেখতে পারে না। অবস্থা দেখে তার নিজের ইউনিভার্সিটির সেই রাতটার কথা মনে পড়ে যায়, যখন তার চোখের সামনে একটি মেয়ে চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল। সেই সময়ও চাং তার সাথে ছিল, আর আজ চাং এর মুখ দেখতে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো আবার তার মনে ভেসে ওঠে। লিসাং এটা সহ্য করতে পারে না এবং ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। চংও তার পেছন পেছন আসে এবং তাকে ভীত অবস্থায় দেখে শান্ত করার চেষ্টা করে। সে তাকে নিজের রুমাল দেয়, কিন্তু লিসাং এর মুখে চংকে দেখে ভয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। লিসাং মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে তার কখনো চং এর মধ্যে বিপজ্জনক মানুষের সাথে দেখা করবে না। সে চংকে বলে, প্লিজ এই কন্ট্রাক্ট শেষ করে দাও, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। এটা শুনে চং এর হৃদয় ভেঙে যায়। রাগে সে লিসাং এর গাল ধরে নিজের কাছে টেনে নেয় এবং বলে, তুমি নিজের ইচ্ছা আমার জীবনে আসতে পারো, কিন্তু নিজের ইচ্ছায় চলে যেতে পারো না, কারণ আমি তোমাকে খুব পছন্দ করি এবং কখনো তোমাকে নিজের থেকে আলাদা হতে দেব না। তখন লিসাং ভয় পেয়ে জিজ্ঞাসা করে, কেন? চাং বলে তার কাছে কোনো কারণ নেই এবং তার গাল স্পর্শ করতে থাকে। তারপর সে হঠাৎ তাকে কোলে তুলে একটি রুমে নিয়ে যায় এবং বিছানায় ফেলে দেয়। এটা দেখে লিসাং রাগ করে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চাং বলে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, এবং হঠাৎ তাকে চুমু খেতে শুরু করে। লিসাং তাকে দূরে ঠেলে দেয় এবং বলে, তুমি বলেছিলে তুমি অপেক্ষা করবে এবং আমাকে জোর করবে না, কিন্তু চং আবার তার কাছে আসতে চায়। তখন লিসাং রেগে তাকে একটি চড় মারে। চং সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু লিসাং তার হাত ধরে ফেলে, কারণ তার দাদির চিকিৎসার জন্য চং এর টাকা দরকার ছিল। সে তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু চং তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে সে তার এই অসহায়তার সুযোগ নিতে চায় না। তারপর বলে, তুমি আমাকে চড় মারতে পারো, কিন্তু কখন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবো না। এরপর সে চলে যায়। এরপর দেখা যায় লিসাং ইউনিভার্সিটিতে এসেছে। তখন চং তাকে মেসেজ করে এবং দেখা করতে বলে। দেখা হলে চং তার পুরো দিনের শিডিউল চায়। লিসাং অবাক হলে চং বলে কন্ট্রাক্ট অনুযায়ী 30 দিনের জন্য সেদিনে 24 ঘন্টাই তার। বাধ্য হয়ে লিসাং শিডিউল পাঠায়। এরপর চং তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। পথে লাইট ঠিক না থাকায় লিসাং এর পা পিছলে যায়, কিন্তু চং তাকে ধরে ফেলে। এক মুহূর্তের জন্য লিসাং চং এর চোখে হারিয়ে যায়। বাড়িতে গিয়ে চং তার ছোটবেলার ছবি দেখে এবং বলে সে ছোটবেলায় খুবই সুন্দর ছিল। লিসাং একটু স্বাভাবিক হয়ে যায়। তখন সে তার বাবার কথা বলতে থাকে, যে তিনি একজন ফায়ারম্যান ছিলেন এবং এক মিশনে মারা গেছেন। তখন চং এর মুখে দুঃখ ভেসে ওঠে। চং চলে যাওয়ার পর একজন ইলেকট্রিশিয়ান এসে বলে লাইট ঠিক করে দিয়েছে। লিসাং বুঝতে পারে এটা চং করেছে এবং তার ভালো লাগে যে চং তার খেয়াল রাখে। পরে চং এর মা লিসাংয়ের সাথে দেখা করে এবং তাকে চং থেকে দূরে থাকতে বলে এবং সাহায্যের প্রস্তাব দেয়। চং এই কথা শুনে ফেলে এবং রেগে গিয়ে লিসাংয়ের কাছে তার জবাব চায়। এরপর দুজনের মধ্যে কথা হয় এবং তাদের মধ্যে একটি বোঝাপড়া তৈরি হয়। তারপর তারা লিসাংয়ের দাদির সাথে দেখা করতে যায়। চং তার দাদির জন্য প্রিয় কেক নিয়ে আসে এবং তার যত্ন নেয়। এটা দেখে লিসাং অবাক হয়ে যায় যে একটা কঠোর মানুষের ভেতর এতটা কোমল হতে পারে। এরপর একজন ডাক্তার লিসাংয়ের সাথে খারাপ আচরণ করতে চায়, কিন্তু চং এসে তাকে শাস্তি দেয়। চং এর এই রাগ এবং তার সুরক্ষা দেখে লিসাং এর মনে তার জন্য অনুভূতি আরো গভীর হয়ে যায়। একদিন মন্দিরে প্রার্থনা করার সময় লিসাং এর পা পিছলে যায় এবং সে আহত হয়। চং তাকে কাঁধে করে নিচে নিয়ে আসে, আর এই যত্ন দেখে লিসাং এর হৃদস্পন্দন বেড়ে যায়। পরের দিন সে জানতে পারে একটি পুরনো ঘটনার সাথে জড়িত আক্রমণ হয়েছে এবং চং বিপদে থাকতে পারে। সে তাকে কল করে কিন্তু যোগাযোগ করতে পারে না। তাই সে চিন্তিত হয়ে তাকে খুঁজতে তার বাড়ির দিকে চলে যায়। মার্কিন হ্যান্ডসাম চং নিজের বাড়িতে নেই। তখন আমরা দেখি চং এর সাথে লিসিং এর কন্ট্রাক্ট শেষ হওয়ার জন্য মাত্র 5 দিন আছে। লিসিং নিজেই ভাবতে থাকে কেন এমন হচ্ছে। সে চং এর মতো বিপজ্জনক মানুষের জন্য তারা তো ফিকার কেন হচ্ছে, কেন তার হৃদয় চং এর জন্য অস্থির হয়ে উঠছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিসিং পরের সকালে তার গ্র্যান্ডমাদারকে দেখতে হাসপাতালে আসে। হঠাৎ তার চোখের সামনে চংকে দেখে, যিনি তার গ্র্যান্ডমাদারের যত্ন নিচ্ছিলেন। চংকে সুস্থ অবস্থায় দেখে লিসিং স্বস্তির নিঃশ্বাস নেয় এবং কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক তো? চং লিসিংকে বলে, তুমি ভিডিও দেখেছো, কিন্তু ভয় পেও না, আমি পুরোপুরি ঠিকই আছি। লিসিং এর মন পুরোপুরি চং এর ঘাড়ের আঘাতের দিকে। সে চং এর হাত ধরে রুম থেকে বের করে আনে। আমরা দেখি লিসিং এর চোখে চং এর জন্য চিন্তা এবং সে চং এর দিকে তাকিয়ে থাকে। চং কাছে এসে তার মুখের কাছে ঝুঁকে বলে, তুমি কি শুধু আমাকে দেখার জন্য বাইরে এনেছো? লিসিং নিজেকে নিয়ন্ত্রণ করে প্রশ্ন করে, তুমি এখানে কেন এসেছো? চং বলে, আমি তোমার কথা মনে পড়াই তোমাকে দেখতে এসেছি।
লিসিং বলে, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তুমি সেখানে ছিলে না। চং হাস্যকরভাবে উত্তর দেয়, যদি আমি বাড়িতে যেতাম আমার মা হাউস অ্যারেস্টে রাখতেন। সে আরও যোগ করে, আমার থাকার আর কোথাও জায়গা নেই, তাই আমি এখন থেকে তোমার বাড়িতে তোমার সাথে থাকবো। লিসিং বলে, আমি শুধু তোমাকে সাহায্য করতে আমার সাথে থাকার অনুমতি দিচ্ছি, তবে তোমাকে সোফায় ঘুমাতে হবে। চং তা মানে। লিসিং তাকে মাস্ক দিয়ে বলে, তুমি শহরের সবচেয়ে ওয়ান্টেড মানুষ। চং মাস্ক পরে নেয়। চং কাছে এসে লিসিংকে প্রশ্ন করে, এই দুদিনে কি তুমি আমাকে মিস করেছো? চিন্তা করেছিলে? লিসিং বিরক্ত হয়ে বলল, তুমি কি বলছো, এবং সরে যায়। চং তাকে থামিয়ে কাছে আনে এবং হঠাৎ চুম্বন করে। লিসিং কিছুক্ষণ প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারল না। পরবর্তী দৃশ্যে লিসিং চংকে তার বাড়িতে নিয়ে আসে, স্লিপার দেয়। চং দেখে বলল, তুমি কি আমার জন্য এটা এনেছো? লিসিং বলে, শেল থেকে এনেছি, তুমি ব্যবহার করতে পারো। চং স্লিপার পরেছে এবং বুঝলো এটি তারই সাইজের। চং সোফায় শুয়ে পড়ে। লিসিং চলে যায়। চং বলে, শুভরাত্রি বেবি। লিসিং শুভরাত্রি জানিয়ে চলে যায়। পরের দিন লিসিং পার্ট টাইম কাজ করছে। চং এর মা হঠাৎ এসে দেখে চং তার সাথে আছে কিনা। লিসিং মাথা নেড়ে হ্যাঁ বলে। চং এর মা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি চংকে পছন্দ করতে শুরু করেছো? লিসিং কোনো উত্তর দেয় না। চং এর মা তাকে বলে, চং শিশুতে পাখি ভালোবাসতো কিন্তু কাজের ব্যস্ততায় সময় দিতে পারতো না। একদিন চং পাখিটিকে ট্রান্সপারেন্ট বক্সে রাখে। চং কোনো সাধারণ মানুষ নয়, তার জন্য অনুভূতি বা নৈশিকতা তুচ্ছ। চং কখনো সত্যিকারের ভালোবাসা জানে না। চং এর জন্য লিসিং শুধু একটি পাখির মতো। পরবর্তী দৃশ্যে লিসিং বাড়িতে আসে। চং তার জন্য ডিনার প্রস্তুত করেছে। চং লিসিংকে চেয়ারে বসায়, শু করা জুতো খুলে দিয়ে স্লিপার পরায়। লিসিং চং এর দিকে তাকিয়ে থাকে। চং হাত ধরে লিসিংকে সোফায় বসায় যেখানে ডিনার রাখা। লিসিং জিজ্ঞাসা করে, তুমি কি রান্না করো? চাং বলে, আমি বিদেশে একা থাকতাম, সেখানেই শিখেছি। পরবর্তীতে চং লিসিংকে কার্নিভালে নিয়ে যায়। সব খেলা জিতে তাকে খুশি করে, একটি রিংও জয় করে লিসিং এর হাতে পড়ায়। চং হঠাৎ জিজ্ঞাসা করে, ভয় পেও না, আমি তোমাকে প্রপোজ করছি না, শুধু একটা ছোট ভালোবাসা চাই। লিসিং হঠাৎ চংকে চুম্বন করে। চংও উত্তর দেয়। লিসিং বলে, আমি তোমাকে পছন্দ করি, কতদিন তা জানি না, তবে নিশ্চিত আমি তোমাকে পছন্দ করি। চং হালকা মজা করে রেকর্ড করে রাখে। পরে চং তার ফোনে রেকর্ডিং দেখায়। লিসিং চেষ্টা করে ফোন ফেরত নিতে চায়। চং তাকে কাছে আনে। চং বলে, 20 জুন 2025 সকাল 11টা 30 মিনিটে তুমি প্রথমবার প্রেম স্বীকার করেছো। লিসিং খুশি হয়ে বলে, আজ আমাদের প্রথম দিন। চং ক্রমাগত চুম্বন করতে থাকে। পরবর্তীতে লিসিং তার গ্র্যান্ডমাদারের রিপোর্ট নিতে যায় ডক্টর সেনের কাছে। ডক্টর সেন তার গ্র্যান্ডমাদারের সাফল্যসাধ্য সার্জারির খবর দেয়। চং তার পাশে বসে মেডিসিন দেয় এবং খাওয়ানোর চেষ্টা করে। লিসিং বলে, আমার খাওয়ার মন নেই। চং বলে, আমি বেস্ট কেয়ার গিভার রেখেছি, তুমি নিজের যত্ন নাও, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো। চং এবং লিসিং গাড়িতে ওঠে। হিউমিন সেখানে লিসিংকে চিনতে চায়। লিসিং স্পষ্টভাবে না বলে। চং তাকে কয়েক বছর ধরে ভালোবাসে। বাড়িতে পৌঁছে লিসিং স্লিপার দেয়। চং হেসে বলে, কাল আমি তোমার সঙ্গে গ্র্যান্ডমাদারকে দেখতে আসবো। চং হাত বাড়িয়ে প্রমিস চায়। লিসিং হাত বাড়িয়ে দেয়। চং হঠাৎ হাত ধরে লিসিংকে কাছে টেনে হাগ করে। লিসিং কিছু সময়ের জন্য অবাক, তারপর নিজেকে সরিয়ে বলে, তোমাকে এখন যেতে হবে। চং লক্ষ্য করে লিসিং সেই রিংটি পড়ে আছে কিনা, যেটা সে দিয়েছিল। চং হাগ করে বলে, তুমি রিং গোপনে রেখেছো, আমাদের মধ্যে আর কোনো কন্ট্রাক্ট নেই, তুমি কি আমাকে পছন্দ করো? লিসিং বলে, আমি নিশ্চিত তোমাকে পছন্দ করি। চং হালকা শৈলীতে রেকর্ড করে রাখে এবং লিসিংকে কনফার্মেশন দেয়। চং বুঝতে পারল যে ডাক্তার সাং লিসিংকে অর্ধেক সত্য বলে দূরে রাখার চেষ্টা করেছে, তাই চং নিজেই লিসিংকে সব সত্যি বলে। সে বলল, যখন আমি 8 বছরের ছিলাম আমি মিস লু ও গ্র্যান্ডফাদারের মধ্যে তর্ক শুনেছিলাম। গ্র্যান্ডফাদার আমার ডিএনএ টেস্ট করতে চেয়েছিলেন কারণ তার মিসেস লুর প্রতি সন্দেহ ছিল। হঠাৎ তারা হাসপাতালে যাচ্ছিল, তখন তাদের দুর্ঘটনা ঘটে যায়। গ্র্যান্ডফাদার আমার যত্ন আমার নিজের বাবার থেকেও বেশি নিয়েছিল। লিসিং চংকে তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করলো। চং বলল, গ্র্যান্ডফাদারের দুর্ঘটনার পরে আমার বাবা আমাকে ছেড়ে দিয়ে গেছিলেন। এটা শুনে লিসিংয়ের চোখে জল চলে আসে। চং তাকে দেখলো এবং জিজ্ঞাসা করলো, বেবি তুমি কি আমার প্রতি দয়া অনুভব করছো নাকি তুমি আমাকে আর পছন্দ করো না? লিসিং বলল, উভয় কিছু না, এবং হঠাৎ তাকে আলিঙ্গন করলো। হাগ করার সময় লিসিং বলল, আমি সবসময় তোমার সাথে থাকবো এবং কখনোই তোমাকে ছেড়ে যাব না। চং আবেগতাড়িত হয়ে তাকে শক্ত করে আলিঙ্গন করলো এবং তাকে চুম্বন করলো। পরে লিসিং তাকে নিয়ে তার বাড়িতে আসে। সেখানে লিসিং চংকে বিছানায় বসিয়ে তার কোলে বসে চুম্বন করে। চং এর গালে হাত রেখে লিসিং বলল, তুমি একজন খারাপ মানুষ নাও, তাই খারাপ কাজ করার কোনো দরকার নেই। চং জিজ্ঞাসা করলো, এখন কি তোমার আমাকে ভয় লাগে না? লিসিং বলল, আমি আগে তোমাকে ভয় পেতাম এবং তোমার প্রতি ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে সবচেয়ে ভালোভাবে জানি। তোমার সত্যি জানার পর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। চং হঠাৎ লিসিংকে চুম্বন করে। তারা একসাথে রাত কাটায়। পরের দিন লিসিং চং এর সঙ্গে সময় কাটাচ্ছে। হঠাৎ হাসপাতাল থেকে কল আসে, গ্র্যান্ডমাদার হুঁশে এসেছে। লিসিং সাথে সাথে হাসপাতালে যায়। চংও তার সঙ্গে আসে। গ্র্যান্ডমাদার লিসিংকে চিনতে পারছে না কারণ সার্জারির পর তার স্মৃতি চলে গেছে। লিসিং দুঃখ পায়। চং তাকে সমাহল করার চেষ্টা করে। চং গ্র্যান্ডমাদারের সঙ্গে পরিচয় করায় এবং বলে, আমি লিসিং এর বয়ফ্রেন্ড। গ্র্যান্ডমাদার চংকে দেখে লিসিং এর বাবার কথা মনে করে এবং কেঁদে ফেলেন।
লিসিং জানায় তার বাবা লিয়ান সবসময় কাজে ব্যস্ত থাকতেন, তাই গ্র্যান্ডমাদার রাগ করতেন। চং তাকে আশ্বস্ত করে বলে তোমার বাবা অবশ্যই ভালো মানুষ ছিলেন। পরে চং গ্র্যান্ডমাদারকে কাঁধে তুলে লিসিং এর বাড়িতে নিয়ে আসে। গ্র্যান্ডমাদার আবারও চংকে চিনতে পারে না। লিসিং চংকে তার পরিবারের মতো মনে করে এবং তারা একসাথে সূর্যাস্ত দেখে।